আজকে আমরা একটা মজার প্রমাণ শিখব। প্রমাণটা মজার হলেও গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্নটা দেখি যে প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা। আমরা অনেকেই কিন্তু এই প্রশ্নটার সাথে পরিচিত। মাধ্যমিকের নবম দশম শ্রেণীর গণিত বই, সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ে এই প্রশ্নটা থাকে এবং সৃজনশীলের ক নাম্বারে কিংবা সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের প্রমাণ আসে। তো এই ধরনের প্রমাণগুলো আমরা সাধারণত করে যাওয়ার মতো করে মনে রাখি আর কি, যে একটা ফিক্সড নিয়ম আর কি, সেটা মনে রেখেই এই অঙ্ক করি। তো আজকে আমি তোমাদেরকে একদম খুঁটিনাটি ভেঙে বোঝাবো এবং এই অঙ্কটার প্রমাণটা এমনভাবে বোঝাবো যে তোমাদের পরবর্তীতে যে কোনো সংখ্যা দিয়েই হোক, যেভাবেই আসুক না কেন, এই প্রমাণ করতে তোমাদের কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। এবং এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে নয়, তোমার যে সকল পরীক্ষাগুলোতে গণিতের বেসিক যাচাই করে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এই ধরনের প্রমাণ আসে। তোমার গণিতের বেসিক যাচাই করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়। অঙ্কটা প্রমাণ করা সহজ, কিন্তু তুমি আসলে কতটা বুঝে প্রমাণ করতে পারছো সেটা দেখার বিষয়। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কে শুরু করি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, প্রশ্নের ক্ষেত্রে √2 একটি অমূলদ সংখ্যা। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে অমূলদ সংখ্যা কি। যারা ক্লাস 9-এ উঠেছো তাদের কাছে অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা একটু অপরিচিত হতেই পারে। তো এই অমূলদ সংখ্যা কি এর ব্যাখ্যা আমার এই ক্লাসে দেওয়া সম্ভব না। তো আমি তোমাদের জন্য আলাদা একটা ক্লাস নিয়ে আসব সংখ্যার উপরে, সংখ্যার সকল প্রকারভেদ, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, সকল প্রকারভেদ এক কথায়, সেগুলোর একদম বেসিক টু প্রো, অর্থাৎ যত প্রকার আছে সবকিছু আমি ভেঙে বুঝিয়ে দেবো একটা ক্লাসে। এবং সেই ক্লাসটা আমি এই ক্লাসে পরে আগামী 2-3 দিনের ভিতরেই নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি সেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা কমেন্টে পিন করে দেবো। সেই ক্লাসে তোমরা সেই ওই একটা ক্লাস দেখলেই তোমরা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে, কিংবা মূলদ বা অমূলদ সংখ্যা চেনার উপায়, এই জিনিসগুলোর উপরে একদম তোমাদের ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এবং এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। চলো আমরা কথা না বাড়িয়ে প্রমাণের সমাধানে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি ঠিক যেভাবে লিখছি তোমাদের হুবহু যে এভাবেই লিখতে হবে এমন কোনো বিষয় না। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে কোনো প্রকার গাইড বা বই ফলো না করে আমি যেভাবে শিখেছি ঠিক সেভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো আমরা জানি, দেখো 1 থেকে কিন্তু 2 বড়, আবার 2 থেকে কিন্তু 4 বড়। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যে 1 থেকে 2 বড়, আবার 2 থেকে 4 বড়। এখন কথা হচ্ছে এখানে 2 নিয়েছি কারণ আমাদের প্রমাণে √2 আছে, এজন্য মাঝখানে 2 নেওয়া। তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে 2-র আগে আপু আমরা কেন 1 নিলাম, আবার 2-র পরে 3 না নিয়ে 4 কেন নিলাম? এই প্রশ্নের উত্তর এবং এই 2-র জায়গায় অন্য কোনো সংখ্যা আসলে তোমরা কিভাবে সলভ করবে পুরো ক্লাসটা দেখতে থাকো মনোযোগ দিয়ে। ক্লাস দেখার শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং আমি বলেও দিব যে কেন আমি 2-র পরে 3 না নিয়ে 4 নিয়েছি। তো এটুকু একটা বেসিক যে আমরা সবাই জানি। এবার দেখো আমি প্রত্যেকটা সংখ্যাকে বর্গমূল করছি, তো রুট করে দিলাম। 3টা সংখ্যাকেই তো আমি একই কাজ করলে আমার মানের কোনো পরিবর্তন হবে না, অতএব আমি করতেই পারি। তো 1-এর রুট করলে একই হয়, √2-কে রুট করলে √2ই থাকে, দশমিকও আসে কিন্তু আমরা দশমিকটা লিখছি না যেহেতু আমাদের √2ই প্রমাণ করতে হবে। আর 4-কে রুট করলে থাকে 2। এটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসো যে দুটো লাইন লিখতে হবে বাংলায়। এটা তুমি সম্পূর্ণ তোমার নিজের স্টাইলে লিখতে পারো, তুমি যেভাবে বুঝবে তোমার ধারণা থেকে লিখবে। কোনো √2 হয় ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার এই লাইনটা দেখো যে যেহেতু 1 ও 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, এটা তো আমরা জানি যে 1 ও 2 এর ভিতরে কোনো পূর্ণ সংখ্যা নেই, দশমিক সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা
সংখ্যা যেহেতু নেই সেহেতু √2 অর্থাৎ এই √2 হয় ভগ্নাংশ সংখ্যা না হয় অমূলদ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যা অমূলদ সংখ্যা হয় না, আই মিন √2, দেখো আমরা জানি যে পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। √2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, 2 কে রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, সেহেতু এটি হয় ভগ্নাংশ সংখ্যা হবে অর্থাৎ দশমিক আসবে, না হলে এটি অমূলদ সংখ্যা হবে। এই পর্যন্ত জাস্ট বোঝার সুবিধার্থে তুমি চাইলে পরীক্ষার খাতায় লিখতে পারো, এবং আমি পরামর্শ দিব যে অবশ্যই লিখবে, কেননা এই লেখাটা দেওয়ার পরে তোমার টিচার বুঝতে পারবে, মানে এতটুকু পরে তোমার টিচার বুঝে যাবে যে তোমার এই জিনিসটার উপরে, মানে এই টপিকের উপরে একদম কমপ্লিট একটা ক্লিয়ার বেসিক ধারণা আছে। আমি এতটুকু মুছে দিচ্ছি এবার। দেখ, এখানে আমরা লিখেছি যে ধরি √2 একটি মূলদ ভগ্নাংশ সংখ্যা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আপু আমরা প্রমাণ করছি √2 একটি অমূলদ সংখ্যা, কিন্তু আমরা এখানে কেন √2 একটি মূলদ সংখ্যা ধরে নিয়েছি? এর কারণ হলো √2 একটি অমূলদ সংখ্যা, এটার প্রমাণ আমরা পরোক্ষ পদ্ধতিতে কিংবা তোমার বিপরীত পদ্ধতিতে আর কি প্রমাণ করা হয়। যে আমরা তো প্রমাণ করব যে, মানে প্রমাণ করতে চাচ্ছি দিকে যাব, তখন এর যে ফলাফলটা পাবো সেটা হবে তোমার পরস্পর বিরোধী বা অসম্ভব। সেক্ষেত্রে আমরা যখন দেখব যে আমাদের ধরার সংখ্যাটা ভুল ফলাফল দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ধরাটা ভুল। অতএব √2 একটি মূলদ ভগ্নাংশ সংখ্যা, এটা যদি ভুল হয় স্বাভাবিকভাবে √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ হয়ে যাবে। তো সোজাসুজি এটা প্রমাণ করা একটু কঠিন বলে আমরা এই পরোক্ষ পদ্ধতি বা বিপরীত পদ্ধতিতে করে থাকি। তো এভাবে ধরে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব এখন √2 সমান p/q। আমরা জানি যে p/q আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যা তারা সব মূল। তো এখানে সাইড নোট লিখতে হবে, এই কথাটা কিন্তু আমাদের অবশ্যই সাইড নোটে দিতে হবে, না দিলে কিন্তু হবে না। এখানে দেখো p/q পূর্ণ সংখ্যা, আমরা জানি যে পূর্ণ সংখ্যা না হলে ভগ্নাংশ তৈরি করা সম্ভব না। তো p/q পূর্ণ সংখ্যা, q is not equal 0, কেননা শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এবং p/q পরস্পর সহমৌলিক। এখন সহমৌলিক কি জিনিস সেটা তোমাদের এই ক্লাসে অত ভেঙে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, আমি আমার সংখ্যার ক্লাসে এটি বুঝিয়ে দেব। এবং p/q পরস্পর সহমৌলিক, তো এই কথাটা আমি তোমাদের এখন এমনি একটু সংক্ষেপে বোঝাচ্ছি যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় যদি এক হয়, এক বাদে অন্য কোনো সংখ্যা না হয়, সেক্ষেত্রে তারা পরস্পর সহমৌলিক। তো এবার আমরা এই জিনিসটাকে হিসাব করে চলো, বা আমরা উভয় পাশে বর্গ করে দিচ্ছি। এখানে সাইড নোট লিখবে যে উভয় পাশে বর্গ করে। এবার আসি যে বা এই স্কয়ার আর রুটে কেটে যায়, এখানে থাকে শুধু 2, আর স্কয়ার দুইটার সাথেই গুণ হয়ে যাবে p²q²। এখন আমরা যদি দেখি নিচে আরেকটা লাইন দেখা যাচ্ছে 2q = p/q। এখানে হবে যে উভয়কে q দ্বারা গুণ করে, তো এখানে আর আমি এই লাইনটার মাঝের লাইনটা ভেঙে দিইনি, এটাতে আমি তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে সরি তখন ছিল 2 সমান p²/q²। এবার এর উভয় পাশে যদি q গুণ করা হয়, তো 2 এর সাথে q গুণ করলে 2q,
এবং এটার সাথে কিউ গুণ করলে এই কিউ কিউ কাটা যায়, কিউ স্কোয়ার মানে কিন্তু কিউ গুণ কিউ। সো একটা কিউ সাথে একটা কিউ কাটা যাচ্ছে, অতএব এখানে একটা কিউ থেকে যাচ্ছে, সেটাই আমি এখানে একবারে বসিয়ে দিয়েছি। আচ্ছা, তো তোমরা এটুকু তুলে নেবে, ভিডিওটা পজ করে আমি মুছে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু লিখে নিয়েছি। দেখো স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়। অতএব 2q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। তাই √2 মূলদ ভগ্নাংশ সংখ্যা নয়, অতএব √2 একটি অমূলদ সংখ্যা। এটা কিন্তু প্রমাণ শেষ। এবার আমরা এই কথাটুকু বুঝি। 2q একটি পূর্ণ সংখ্যা, এই 2q একটি পূর্ণ সংখ্যা, এটা আমরা নিজেরাই জানি, কারণ 2 তো পূর্ণ সংখ্যাই এবং q ও পূর্ণ সংখ্যা। আমরা আগে লিখে নিয়েছিলাম সাইড নোটে যে p এবং q উভয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ এরা সবাই পূর্ণ সংখ্যা। মানে সংখ্যাটা কিন্তু যে p পূর্ণ সংখ্যা, q পূর্ণ সংখ্যা এবং 2 তো পূর্ণ সংখ্যাই। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই p স্কয়ার বাই q এটা পূর্ণ সংখ্যা নয়। এটা পূর্ণ সংখ্যা নয়, সবসময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এটা যে সবসময় পূর্ণ সংখ্যা হবে না এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ সংখ্যা নাও হতে পারে। সেক্ষেত্রে এই 2q এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার একটি অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা কিন্তু সমান হতে পারে না। এরা এখানে নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে একটি পূর্ণ সংখ্যা এবং আরেকটি ভগ্নাংশ সংখ্যা কখনোই সমান হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, তাই আমাদের প্রথমে ধরে নেওয়া √2 একটি মূলদ ভগ্নাংশ সংখ্যা এই কথাটি ভুল। অতএব আমরা বুঝতেই পারছি যে √2 একটি অমূলদ সংখ্যা, এই কথাটি সঠিক এবং এটি প্রমাণিত, অর্থাৎ প্রমাণ করা হয়ে গেছে। এবার চলো আমরা প্রথম যে কথাটা বলেছিলাম সেটা বুঝাই। যে এখানে আমরা যে ধরে নিয়েছিলাম প্রথমে যে 1 থেকে 2 বড়, 2 থেকে 4 বড়, এই কথাটা। এবার এখানে যদি প্রমাণে √2 এর বদলে তোমাকে √7 প্রমাণ করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি কি সেই ক্ষেত্রে লিখবে যে 6 থেকে 7 বড়, আবার 7 থেকে 8 বড়, এমন এমন না। এক্ষেত্রে যেহেতু আমাদের এই 7 এর উপরে বর্গমূল অর্থাৎ রুট আনতে হবে, সেজন্য আমরা এই যে সংখ্যাটাকে প্রমাণ করতে হবে সেই সংখ্যাটাকে অবশ্যই মাঝে রাখবো এবং এই সংখ্যার আগের পূর্ণবর্গ সংখ্যা এবং পরের পূর্ণবর্গ সংখ্যাটি লিখবো, যাতে আমরা বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা পেতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 6 আর 8 লিখতে পারবো না। এবার আশা করি বুঝতে পেরেছো যে এখানে কেন আমরা 2 এর পরে 3 না লিখে 4 লিখেছি, কারণ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রেও 7 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 এবং 7 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। তুমি দেখো এটাকে যদি আমরা রুট করে দিই, তাহলে এখানে কিন্তু থাকছে 2 √7 এবং 3। এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, আমি পূর্ণবর্গ সংখ্যা, ওটাও পূর্ণবর্গ সংখ্যা। তাই আমরা যে সংখ্যাটি প্রমাণ করতে বলবে সেটার আগের পূর্ণবর্গ সংখ্যা এবং পরের পূর্ণবর্গ সংখ্যা ধরে নেব আমাদের প্রমাণের সুবিধার্থে। তো এটা গেল আমাদের মেইন বেসিক কথা। ওকে, তো যাই হোক, আমি আশা রাখছি তোমাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না এবং তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো কিছুতে যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ভেঙে বোঝানোর, সহজভাবে বোঝানোর, কিংবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।